যেসব কারণে দিল্লি ও ঢাকার সম্পর্ক কিছুতেই সহজ হচ্ছে না। আজকে ১০০ দিন পূর্তি উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিরা অনেকের মত প্রকাশ করেছে। হাসিনা ভারতে পৌঁছানোর পর থেকেই দিল্লি একটি বার্তা আমাদের সামনে হাজির করেছে, সেটি হিন্দুরা ভালো নেই। আমাদের দেশে যখন নাকি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ের পুলিশের কর্মকর্তা হিন্দুদেরকে দিয়ে চেয়ে গিয়েছিল, প্রশাসনের সর্বস্তরে বড় বড় রাঘব বোয়ালরা ইসলামপন্থী আলেম ওলামাদের বিরুদ্ধে কঠোরভাবে নগ্ন হস্তক্ষেপ করত, ওই সময় আমরা কিন্তু এই জিনিসটা ভারতের কাছ থেকে পাইনি, যে এদেশে সংখ্যাগরিষ্ঠ এই দল বা এই দেশের মুসলমানরা হিন্দুদের থেকে নির্যাতিত হচ্ছে। এমনকি বিভিন্ন ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে একেবারে মন্ত্রী লেভেল পর্যন্ত হিন্দুদেরকে দিয়ে ছেয়ে গিয়েছে। অনায়াসে ভারতের রয়ের এজেন্টরা এদেশে বিস্তার লাভ করলো, তখনও আমরা এই নিয়ে কোনো বিধি পাইনি। এদেশের ৯০% মুসলমান। এদেশে যখন নাকি মুসলমানদের উপরে দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর নির্যাতিত হলো মুসলমানরা, তখন রাষ্ট্র হিসাবে ভারত থেকে আমরা কোনো বিবৃতি পাইনি। অথচ আজকে এই ১০০ দিন ধরে আমরা হিন্দুদের উপরে এদেশে নির্যাতন হচ্ছে, এই ন্যারেটিভটাকে আমরা যখন দেখি, সত্য বলে প্রমাণ করার জন্য যত ধরনের চেষ্টা আছে কোনোটাই তারা ত্রুটি রাখেনি। এখন প্রশ্ন হলো, আর কি কারণ বারবার যে আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে এদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে? এরও তো একটা উদ্দেশ্য আছে। আসলে এর কি উদ্দেশ্য? আপনি যত ভালো খেলোয়াড় হবেন, যত অনুশীলন করবেন, তত ভালো খেলোয়াড় হতে পারে। এইভাবে আজকে আমাদের সামনে যেই দীর্ঘদিন ধরে একটা ওয়ার্ড, একটা শব্দ মিথ্যা বারবার বলতে বলতে এক সময় এটা সত্য রূপে আমাদের সামনে প্রেজেন্ট করা হবে, এবং এর ধরে সম্ভব দেশে একটা বড় ধরনের বোঝা চাপিয়ে দেওয়া, যার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে, যার কোনো ত্রুটি তারা রাখতেছে না। আগস্টের ৮ তারিখে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শপথ গ্রহণ করে, তার টুইটে অভিনন্দন জানিয়েছে ইউনূস সরকারকে, কিন্তু তারপর থেকে এ পর্যন্ত একবার ফোন আলাপ হলেও সামনাসামনি দেখা, দ্বিপাক্ষিক কোনো বৈঠক এই পর্যন্ত কোনোভাবেই হওয়ানো যায়নি বা হয়নি। আপনারা জানেন, আমেরিকাতে নিউ ইয়র্কে যখন সাইডলাইনে বসে একটি আলোচনার কথা হচ্ছিল, তখন তারা এটাকে ডিনাই করেছে, এটা নিউজে বিভিন্নভাবে এসেছে। তারপরে এই পর্যন্ত কিন্তু তাদের সাথে সেভাবে আলোচনা হয়নি। তো তার মন্ত্রী লেভেলে, আমাদের দেশের মন্ত্রী লেভেলের সাথে বা আমাদের দেশের উপদেষ্টা মণ্ডলীদের সাথে আলোচনা হয়েছে, কিন্তু সেখানেও আমরা দেখতে পাই হয় যে সংখ্যালঘু। এমনকি ট্রাম্প যখন নির্বাচনের আগেই একটি টুইটে তার এদেশের হিন্দুরা ভালো নেই এই কথা বলে টুইট করে, তখন ওই জিনিসটা আরো মাথা চাড়া দেয়। এমনকি বিভিন্ন জায়গায় ব্যানার, পোস্টার এবং বিলবোর্ডে আমরা এগুলো দেখতে পাই। কোনো হিন্দু নেতা যখন জয় বাংলা স্লোগান দিয়ে জামায়াতের কোনো মিছিলের উপরে দলবল নিয়ে হামলা করে, তখন সেটা রাজনৈতিক ইস্যু। আর যখন প্রতি উত্তরে কোনো বিএনপি পন্থী অথবা জামায়াতপন্থী অথবা এদেশের সাধারণ মানুষ যারা ভুক্তভোগী ছিল মানুষদের অত্যাচারে, তারা যখন এদেরকে প্রতিরোধ করে, তখন হয়ে যায় সংখ্যালঘু। আপনাদের মনে আছে, ভারতের প্রাক্তন সচিব ঢাকায় নিযুক্ত ছিলেন, উনি বিবিসিকে একটি সাক্ষাৎকারে উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং তার এই বিবৃতিতে কি কি বলেছেন আমরা এক ঝলকে একটু দেখে আসি। মালয়েশিয়া থেকে তিনি বিবিসি বাংলাকে বলেন, সম্পর্ক তো একেবারে থেমে নেই, চলছে। দুপক্ষের মধ্যে কোনো অপ্রীতিকর আদান প্রদান হয়নি, কেউ কাকের আক্রমণাত্মক ভাষায় কথা বলেনি। এটাই কি যথেষ্ট নয়? সিংলা বলেন, আসলে এটা তো বুঝতে হবে, বাংলাদেশে যে সরকার এসেছে তারা কোনো স্থায়ী সরকার নয়। এর ম্যান্ডেটে কিছু কিছু থাকলেও সেটা খুব লিমিটেড, যে সে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তো এরকম একটা সরকারের সঙ্গে ভারতের নির্বাচিত সরকারের এঙ্গেজমেন্ট ও লিমিটেড হওয়াটাই খুব স্বাভাবিক। তবে দুদেশের সরকারের মধ্যে সম্পর্কের পরিধি সীমিত থাকলেও পিপল টু পিপল কানেক্ট বা মানুষের সংযোগ কিছুতেই বন্ধ করা উচিত নয় বলে তার অভিমত। দিল্লি ও ঢাকার মধ্যে যাই চলুক, এটা যেভাবে হোক বজায় রাখতে হবে বলে হর্ষবর্ধন সিংলা বলেন। অবশ্য গত ১০০ দিনে ভারত বাংলাদেশের সম্পর্ক যে প্রায় তলানিতে এসে ঠেকেছে, তা নিয়ে দিল্লিতে অন্তত পর্যবেক্ষকদের মধ্যে কোনো দ্বিমত নেই। আর এর জন্য নির্দিষ্টভাবে কয়েকটি কারণকেও চিহ্নিত করেছেন তারা।
হিন্দুদের উপরে নির্যাতন ইস্যু, বাংলাদেশিদেরকে তারা ভিসা দিচ্ছে না। যারা ভ্রমণে যেত, অন্য যেত, তাদেরকে খুব সংখ্যায় একেবারে কম কিছু ব্যক্তিকে ভিসা দিচ্ছে, যারা দীর্ঘদিন ধরে ওই দেশের ডাক্তার দেখাতো অথবা তাদের ইনকাম সোর্স হ্যাভি হয় তাদের মাধ্যমে। এই ধরনের কিছু ব্যক্তিকে তারা ভিসা দিচ্ছে মূলত, আর অধিকাংশ ভিসাই তারা দিচ্ছে। যদিও অনেক বিশেষজ্ঞরা বলেন যে আমাদের উচিত হবে ভারতের যেই চিকিৎসা সেক্টরটা আছে এরকমভাবে এই খরচের ভিতরে অন্য কোনো দেশকে নির্বাচন করা, আমাদের যে দেশে আমরা আমাদের অল্প খরচেই এবং আরো ভালো মানের চিকিৎসা নিতে পারি। অনেকে রিকমেন্ড করেন পাকিস্তানে যাওয়া যেতে পারে, অনেকে মালয়েশিয়ার কথাও বলেছে, ভালো চিকিৎসা হয় এবং অল্প পরিমাণ খরচেই চিকিৎসা করা সম্ভব। আপনারা দেখেছেন হাসিনা পালানোর সাথে সাথে এদেশে যারা ইন্ডিয়ার ঠিকাদার ছিল, যাদেরকে কাজ দেওয়া হয়েছিল বিভিন্ন সেক্টরে, তারা পর্যন্ত পালিয়েছে। আদানির কাছে বিদ্যুৎ কিনা হয়েছিল আমাদের জন্য, বিশাল এক ঋণের বোঝা আমাদের উপরে দেখানো হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই দীর্ঘ এই কয়েক মাসের বিল কেন তার উপরে চাপানো হচ্ছে? এটা কি আসলেই বকেয়া ছিল? আসলে কি বিলটা দেওয়া হয়নি? প্রশ্ন। আদানিও আবার তার বিদ্যুতের যেই পরিমাণ আগে দিচ্ছিল তার থেকে প্রায় অর্ধেকেরও কম, যার কারণে আমরা প্রায় লোডশেডিং দেখতে পাচ্ছি। 100 দিন উপলক্ষে সাধারণ মানুষের কি করা উচিত? ইন্ডিয়ার থেকে ভিন্ন দেশে ট্যুর করার জন্য চিন্তা করা, আর আমাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এগুলোকে প্রোডাক্ট করা।